8 বছর আগে জনের নাতনিকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও আসল অপরাধীকে ধরতে ব্যর্থ হয়, আর এক সময় মামলাটি চাপা পড়ে যায় ফাইলের স্তূপের নিচে। কিন্তু জন কখনোই হাল ছাড়েনি। গত 8 বছর ধরে সে প্রতিদিন একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, কে তার নাতনিকে কে নিয়েছিল তার থেকে। ঠিক তখনই কাকতালীয়ভাবে সেই কিডন্যাপার আবারও ফিরে আসে। একইভাবে অপহরণ হয় আরেকটা শিশু। পুরো শহর যেন এবার আতঙ্কে কেঁপে ওঠে। মৃত বলে মনে হওয়া সেই পুরনো রহস্য আবারও জেগে ওঠে। কিন্তু এবার তদন্ত যতই এগোয় ততই স্পষ্ট হয় এই সত্যকে মানুষ যত সহজ ভাবছিল সেটা তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। এমনই ভরপুর সাসপেন্স, রহস্য, ক্রাইম আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব হিন্দি মুভি 3, যার অর্থ 3টা চরিত্র যারা এই রহস্যে বাঁধা। গভীর রাত, কালো পলিথিনে মুখ মুড়ে একজন ড্রাইভিং সিটে অপেক্ষা করছে। তার গাড়ির পাশ কাটিয়ে অফিসার মার্লিনের গাড়ি ক্রস করতেই সে অবাক হয়ে লোকটাকে দেখে। তবে যেই না সামনে ফেরে অমনি কিছু একটা দেখে রীতিমতো ভোরকে গাড়ি ঘুরিয়ে নিতে গেলে জোরে বাড়ি খেয়ে গাড়ির সহই উল্টে পড়ে। এত জোরে শব্দ হওয়ায় আরেক গাড়ি থেকে জন দ্রুত বের হয়ে আসতেই দেখে একটা ছোট শু পড়ে আছে। মার্টিন তখন গাড়ির মধ্যে ব্যথায় কোকাচ্ছে। জন থানায় বসেই বিভৎস সেই রাতের কথা মনে করছে। তাকে রোজ রোজ এখানে দেখে থানার অফিসারও বিরক্ত। ইন্সপেক্টর সারিতাকে এক লেডি কনস্টেবল জানায় এই লোকটা আবারও এসেছে। সারিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি ওনার সাথে কথা বলছি। সারিতা জনের কাছে বসে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছেন? জন বরাবরের মতোই বলে, আগের মতোই আছি। কোনো ক্লু পেয়েছেন? সারিতা বেশ বিরক্তি নিয়ে বলে, গত 8 বছর ধরে প্রতিদিন এই একই প্রশ্ন করছেন। জন অসহায় কণ্ঠে বলে, এছাড়া আর কি বা বলার আছে? সারিতা শান্ত কণ্ঠে বলে, বাসায় আপনার স্ত্রী আছে, তাকে তো সময় দিতে হবে, তাই না? কিছু জানলে আমিই জানাবো, কেন সময় নষ্ট করছেন? জন মন খারাপ করে বলে, তার জন্যই তো এখানে আসি। আমি দিনে একবার থানায় না আসলে আমার স্ত্রী ন্যান্সি শান্তি পায় না। সারিতা বলে, এখন বাড়ি যান, কিছু জানলে আমি জানাবো। জন মন খারাপ করেই বলে, ঠিক আছে, আমি তাহলে কাল আবারও আসবো। সারিতা থেকে বিদায় নিয়ে জন তার পুরনো স্কুটিতে কয়েকবার লাথি দিয়ে স্টার্ট করে হাঁপাতে হাঁপাতে স্কুটি নিয়ে ফিরে আসে তার বাড়িতে। বাড়ির সব কাজ গুছিয়ে ন্যান্সি আর তার জন্য নাস্তা বানিয়ে টেবিলে আনতেই ন্যান্সি জিজ্ঞেস করে, আর কতদিন এভাবে চলবে? জন বরাবরের মতোই মাথা নিচু করে বলে, যতদিন ন্যায় পাবো না আমি থানায় যাওয়া থামাবো না। অর্থাৎ ন্যান্সির জন্য জন থানায় যায় না, বরং নিজের জন্য যায়, যেন সে তার নাতনি অ্যাঞ্জেলার মৃত্যুর ন্যায় বিচার পায়। প্রতিদিনের মতোই সকালে নাস্তা শেষ হতেই জন অ্যাঞ্জেলার তুষ্ট মিষ্টি খুনসুটির ভিডিও দেখতে বসে। চঞ্চল হাস্যোজ্জ্বল অ্যাঞ্জেলা এই বুড়ো বুড়ির ঘরটাকে আনন্দে ভরিয়ে রাখত, আর আজ তার শূন্যতায় পুরো ঘরটাই মরুভূমির মতো খা খা করছে। অ্যাঞ্জেলার লাশের বোঝা যেন জনের জন্য পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা ছিল। অ্যাঞ্জেলার লাশ দাফন করার সময় পুলিশের লোকেরা আসছে দেখে জন রেগে তেড়ে এসে বলে, আমাদের কোনো পুলিশের দরকার নেই। জনের মেয়ে জামাই পিটার প্রচন্ড রেগে এসে পুলিশদেরকে ভেতরে যেতে বলে। জন রেগে বলে, অ্যাঞ্জেলার মৃত্যুর জন্য এরাই দায়ী। পিটার উল্টা জনের দিকে তেড়ে এসে বলে, এই সব তোমার দোষে হয়েছে। যদি তুমি ঠিকভাবে অ্যাঞ্জেলার খেয়াল রাখতে তাহলে আজ এসব হতো না। আজ তোমার দোষে আমার মেয়েটা এই দুনিয়াতে নেই। দূর থেকে মার্টিন সব দেখেও চুপ করে থাকে, আর জন তীব্র অপরাধ বোধে মাথা নিচু করে নেয়। এসব ভাবতে ভাবতেই জন অ্যাঞ্জেলার কবরের কাছে এসে বলে, নতুন টুপির কাজ শেষ করার জন্য তোমার নানিকে খুব বিরক্ত করেছি। বলেই ন্যান্সির বানানো নতুন লাল উলের টুপি বের করে অ্যাঞ্জেলার কবরের সামনে রেখে কান্না ভেজা চোখে পুরনো টুপিটা নিয়ে নেয়। বেশ কিছুক্ষণ অ্যাঞ্জেলার কবরের পাশে সময় কাটিয়ে স্কুটি নিয়ে চার্চে মার্টিনের সাথে দেখা করতে আসে। মার্টিন এখন এই চার্চের ফাদার, তবে সে বিয়ের মন্ত্র ভুলে আত্মার মাগফিরাতে দোয়া শুরু করে দিয়েছে। বর তার ভুল ধরিয়ে দিতেই বাহানা দিয়ে বলে, বিয়ে কি মৃত্যু থেকে কম নাকি? অনেকক্ষণ পর একজন বাইরে গিয়ে জনকে জানায় মার্টিনের ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, তাই সে চলে গেছে। জন জানে এটা মিথ্যা, তাই লোকটাকে বলে, ওকে বলবেন পোশাক পরিবর্তন করলেই কেউ পুলিশ থেকে ফাদার হতে পারে না। এমনটা হলে চার্চের ভেতরে দাঁড়িয়েও মিথ্যা বলতে পারতো না। মার্টিন উপর থেকে হতাশ হয়ে জনকে চলে যেতে দেখে। জন বাসায় ফিরে কিডন্যাপিং এর সময় রেকর্ডিং বারবার শোনে, যেখানে অ্যাঞ্জেলা বলছে, সরি দাদু, তোমার কথা শোনা উচিত ছিল, অন্য রাস্তা দিয়ে আসাটা উচিত হয়নি। সেদিন অ্যাঞ্জেলা স্কুল ছুটির পর নিরিবিলি এক রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। একটা ভ্যান গাড়ি এসে আচমকাই তাকে ধরে ট্রাঙ্কে ভরে ফেলে। অ্যাঞ্জেলাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখনকার সময় মার্টিন এই কেসের ইনচার্জ অফিসার ছিল। জনকে মিথ্যা বলায়
যায় আর অ্যাঞ্জেলার খুনিকে আজও ধরতে না পারার অস্থিরতায় মার্টিন সারা রাত ঘুমাতে পারে না। অ্যাঞ্জেলার মৃত্যুর জন্য সে আজও নিজেকে দায়ী মনে করে। এই জন্যই সে পুলিশের চাকরি ছেড়ে প্রায়শ্চিত্ত করতে ফাদার হয়ে গেছে। পরের দিন সকাল হতেই মার্টিন জনের বাসায় আসে। ন্যান্সি জিজ্ঞেস করে আজ হঠাৎ এখানে কি মনে করে। মার্টিন জিজ্ঞেস করে জন পাগলটা কোথায়। ন্যান্সি জানায় সে তো বাজারে গেছে। জন মাছ বাজারে মাছওয়ালার সাথে দামাদামি করতে করতে হঠাৎ এক মেয়েকে অ্যাঞ্জেলার টুপি পরা দেখে হতবম্ব হয়ে যায়। মার্টিন চা বানিয়ে নিয়ে এসে বলে আপনার স্বামী গতকাল চার্চে গিয়েছিল, আমার জন্য এক রাশ অনুতাপ দিয়ে এসেছে, সারা রাত আমি ঘুমাতে পারিনি। ন্যান্সি অনুরোধ করে বলে জনকে সাহায্য করো, সে সারা রাত একই টেপ রেকর্ডার শোনে, আমার তো মনে হচ্ছে সে অসুস্থ হয়ে যাবে। মার্টিন কি মনে করে যেন সেই রেকর্ড শুনতে যায়। রেকর্ডারে অ্যাঞ্জেলার চিৎকার শুনে মার্টিনের প্রচন্ড খারাপ লাগে। কষ্টে রেকর্ডার বন্ধ করতে গিয়েও সেটা না পেরে ক্যাবেলি খুলে ফেলে। এই একটা কেস জন আর মার্টিন এই দুজনের জীবনকে একদম উল্টে পাল্টে দিয়েছে। এদিকে জন সেই মেয়েটাকে খুঁজে জিজ্ঞেস করে এটা কোথায় পেয়েছো। মেয়েটা কোনো কথা না বলেই একটা সার্টিফিকেট এগিয়ে দেয় যেখানে লেখা মেয়েটা বোবা আর বধির। মেয়েটা সার্টিফিকেট নিয়ে নিজের মতো হাঁটতে শুরু করে। জন মেয়েটার পিছু করতে করতে এক অনাথ আশ্রমে পৌঁছায়। মেয়েটা তখন আজ বাজার থেকে কত টাকা আদায় করতে পেরেছে তার হিসাব দিচ্ছে। জন এক লোককে ডেকে জিজ্ঞেস করে ওই টুপি কোথায় পেয়েছে বলতে পারবেন। লোকটা বলে ওটা ওরই টুপি। জন বলে না, ওটা আমার স্ত্রী বানিয়েছে। লোকটা জনকে পাত্তা না দিলে জন ব্ল্যাকমেল করে বলে আপনারা এখানে যা করছেন তা কিন্তু অন্যায়, বাচ্চাদেরকে দিয়ে এমন ভিক্ষাবৃত্তি করাতে পারেন না। আপনি শুধু আমাকে বলেন ওই টুপি কোথা থেকে পেয়েছেন, তাহলে আমিও এখানে কিছু ডোনেশন দিব। টাকার লোভে লোকটা রেকর্ড চেক করে জানায় টুপিটা ইমাম বাড়া থেকে ডোনেশনে এসেছিল। আরো ডিটেলস জানতে চাইলে লোকটা জিজ্ঞেস করে আগে বলেন কত টাকা দিবেন। জনের কাছে কোনো টাকা নেই বুঝতে পেরে লোকটা আর কিছুই বলে না। জন মন খারাপ করে বের হয়ে আসতেই সেই বাচ্চা মেয়েটা এসে জনকে টুপিটা দিয়ে দেয়। মেয়েটা বুঝতে পারে এই টুপির সাথে জনের গভীর কোনো সম্পর্ক আছে। বাসায় ফিরতেই ন্যান্সি জানায় ফ্যান কাজ করছে না। জন মই নিয়ে সেটা ঠিক করতে গেলেই ন্যান্সি জিজ্ঞেস করে বাজার কোথায়। জনের খেয়াল হয় সে তো সেই টুপির চক্করে বাজারই করেনি। জনের এই ভোলা স্বভাব দেখে ন্যান্সি তাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। মার্টিনের আসার খবর জানাতেই জন আবারও মার্টিনের কাছে এসে সেই টুপি দেখিয়ে বলে এটা কিডন্যাপিং এর সময় অ্যাঞ্জেলা পরা ছিল। এই দেখো এখানে এ আর লেখা, মানে অ্যাঞ্জেলা রয়। লিটল ফ্লাওয়ার ডিফ অ্যান্ড ডাম্প অনাথ আশ্রমে একটা অনাথ মেয়ে এটা পড়েছিল। হুগলির ইমামবাড়া থেকে কেউ নাকি এটা ডোনেট করেছে। ওখানে এটা গেল কিভাবে, কে দিয়েছে, এসব আমাদের জানা উচিত, তাহলে হয়তো কিডন্যাপার সম্পর্কে জানতে পারবো। মার্টিন বুঝিয়ে বলে ওই কেসের 8 বছর হয়ে গেছে, এখন এসব ভুলে যাওয়া উচিত, মনকে শান্ত করে অন্য কাজে মনোযোগ দাও। জন কিছু বলতে চাইলেও মার্টিন টুপিটা ফেরত দিয়ে দেয়। জন বলে আমি তোমার মতো পরিস্থিতি থেকে পালিয়ে বেড়াই না, এই পোশাকটাও পরিবর্তন করেছো নিজের স্বার্থের জন্য। আগের পোশাক পরে আমাকে ওয়াদা করেছিলে, তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। জন স্কুটি স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। মার্টিন এসে বলে তুমি বুঝতে পারছো না, ওই ক্রাইম এরপর আর হয়নি। ক্রিমিনাল এতদিনে হয়তো অন্য শহরে পালিয়ে গেছে, তাহলে তুমি তাকে কিভাবে খুঁজবে। জন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে আমি জানি ওখানে গেলে কিছু না কিছু অবশ্যই পাবো। মার্টিন জিজ্ঞেস করে কিভাবে যাবে, তোমার তো স্কুটি চলেই না। ঠিক তখন এই স্কুটি চালু হয়ে যায়। মার্টিন পেছনের সিটে বসে জিজ্ঞেস করে সেখানে গিয়ে কার সাথে কথা বলতে হবে জানো। জন বলে জানি না। অজানা এক সফরে দুজন বেরিয়ে পড়ে, কিন্তু উদ্দেশ্য একটাই, 8 বছর আগে সেই কিডন্যাপারকে খুঁজে বের করতে হবে। ইমামবাড়াতে এসে মসজিদের ইমামকে সেই টুপি দেখায়। ইমাম রেকর্ড চেক করে জানায় ডিসেম্বরের সময় কবরস্থানের সীমানা বাড়ানোর জন্য দেওয়াল ভাঙা হয়েছিল। তখন মাটি খুঁড়তে গিয়ে একটা ট্রাঙ্ক পাওয়া যায়। সেই ট্রাঙ্কে বেশ কিছু জিনিস ছিল, সেগুলোই অনাথ আশ্রমে দেওয়া হয়। আর বাকি যেগুলো কাদের ছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছিল। জন জিজ্ঞেস করে সেই ট্রাঙ্কের লোকেশন দেখাতে পারবেন, যদি আর কিছু পাওয়া যায় তাহলে ভালো হতো। ইমাম জানায় মানুষের লাশ ছাড়া ওখানে আর কিছুই পাবেন না। জন জিজ্ঞেস করে ইমামবাড়ার অংশ হওয়ার আগে ওই জায়গাটার মালিক কে ছিল সেটা কি জানেন। ইমাম বলে সেটা তো ভূমি রেকর্ড চেক করে জানতে হবে। এই তথ্য পেয়ে দুজন আবারও রওনা হয়। হুগলি নদী পার হয়ে এক লোকেশনে শাহ পরিবার সম্পর্কে জানতে আসে। শাহ পরিবারের ব্রোকার জানায় তারা তো 25 বছর ধরে আমেরিকাতে আছে। ইমামবাড়াকে কিছু জমি ডোনেট করে বাকিটা এই ব্রোকারকে দিয়েই সামলাচ্ছে। জন জিজ্ঞেস করে 8 বছর আগের অক্টোবর মাসে তাদের পরিবারের কেউ কি এখানে এসেছিল। ব্রোকার বলে না। জনের মনটাই ভেঙে যায়। হতাশ হয়ে জনকে ফিরতে হয়। এত বছর পর একটা আশার আলো দেখেছিল, কিন্তু সেটাও নিভে গেল। মার্টিনকে চার্চে নামিয়ে দিলে মার্টিন বলে চার্চে আসা শুরু করো, তোমার কষ্ট ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জন পাল্টা জিজ্ঞেস করে তুমি তো এখানেই থাকো, তোমার কষ্ট কি ঠিক হয়েছে বলেই চলে যায়। জন কিছুতেই সেই ঘটনা ভুলতে
ভুলতে পারে না। মনে অশান্তি আর অস্থিরতা নিয়ে ঠিকমতো ঘুমাতেও পারে না। ন্যান্সি ঘুমালেও জন একা একা বসে চিন্তা করে আর অ্যাঞ্জেলার জন্য কষ্ট পায়। নতুন দিন, নতুন সকাল। স্কুল ছুটি হতেই অ্যাঞ্জেলার মতো এক বাচ্চা ছেলে একা একা নির্জন গলি দিয়ে বাসায় ফিরছিল। সেই কালো ভ্যান গাড়ি গলির মাথায় এসে দাঁড়ায়। কালো হুডি পরা একজন ছেলেটার পিছু করলে ছেলেটা সেটা বুঝতে পেরেই দৌড়ে বাসার সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কায়। ছেলেটার মা বেরিয়ে আসতেই ছেলেটা বলে, ওই লোকটা আমাকে নিতে এসেছিল। মা খেয়াল করে কালো হুডি পরা কেউ হেঁটে যাচ্ছে। সিনহা নামের এক লোক তার নাতি রনির সাথে খেলছে। ল্যান্ডলাইনে কল আসায় সিনহা দৌড়ে ভেতরে চলে যায়। কল রিসিভ করে, কিন্তু অপর পাশ থেকে কেউ কোনো কথাই বলে না। সিনহা ফোন রেখে দিতেই আবারও কল আসে। সিনহা কল রিসিভ করতেই তখনও কেউ কথা বলে না। কিছুক্ষণ পর সিনহা নিচে এসে দেখে রনি কোথাও নেই। তখনই সিনহার মোবাইলে কিডন্যাপারের কল আসে। সিনহা পুলিশকে জানাতেই সাইদা তার টিম নিয়ে চলে আসে। কল ট্রেসের জন্য সব ডিভাইস সেট আপ করা হয়। সিনহা সাইদাকে জানায়, কিডন্যাপার কল দিয়ে বলে, যদি তোমার নাতিকে ফেরত চাও তাহলে যেভাবে বলবো সেভাবে করো। সিনহার মেয়ে রনির মা নিতা অসহায়ের মতো কান্না করতে থাকে। ভাস্কর জানায় কলটা প্রিপেইড নম্বর থেকে এসেছিল। সাইদা এই বাড়ির ল্যান্ডলাইন আর মোবাইল দুইটাই ট্র্যাপ করতে বলে। সিনহাকে ডেকে মোবাইল দিয়ে দেয়। সিনহা জিজ্ঞেস করে, আপনাদের এখানে থাকাতে কোনো সমস্যা হবে না তো? কিডন্যাপার যদি জানতে পারে? সাইদা বলে, এই সময় একমাত্র পুলিশই কাজে আসে। সাইদা ভাস্করকে বলে, এই ধরনের যত কিডন্যাপিং কেস আছে সেগুলোর সাথে জনের কেসে ডিটেলসও বের করো। এদিকে জন ইমামবাড়াতে গত 2 মাস ধরে রোজই আসছে। ইমাম বলে, গতকাল যা মনে আসেনি আজকে সেটা কিভাবে মনে পড়বে? রোজ রোজ আসলে কিছুই হবে না। জন বলে, দীর্ঘ 8 বছর পর একটা ক্লু পেয়েছি, আমি সেটাকে কিভাবে এড়িয়ে যাব? ইমামের তবুও কিছু মনে না পড়ায় সে চলে যায়। সাইদা চার্চে আসতেই মার্টিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? সাইদা হেসে বলে, বিয়ে করব। মার্টিন মনে মনে বেশ কষ্ট পেয়ে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও বলতে পারে না। সাইদা বলে, মনে যা আছে বলে ফেলেন, এখানে কেউ শুনবে না। মার্টিন জিজ্ঞেস করে, সত্যিই কি বিয়ে করছো? সাইদা বলে, আরে না। মার্টিন মুখ ফিরিয়ে একটা মুচকি হাসি দেয়, মানে সে আসলে সাইদাকে পছন্দ করে। সাইদা জানায় একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে। অপরদিকে সবসময়ের মতোই জনের স্কুটি চালু হয় না, তাই ভেতরে গিয়ে ইমামের কাছে একটা তার চায়। মার্টিন তখন সাইদাকে বলে, 8 বছর পর ওই ক্রিমিনাল আবারও কেন ফিরে আসবে? তোমরা আসলে বেশি বেশিই ভাবছো। সাইদা বুঝিয়ে বলে, তখন মার্টিন তাকে ধরতে পারিনি, এই জন্যই হয়তো ক্রিমিনাল তাকে আবারও সুযোগ দিচ্ছে। মার্টিনের স্পষ্ট জানিয়ে দেয় তার ক্রিমিনালকে ধরার কোনো ইচ্ছা নেই। সাইদা বলে, এটা জানাতে হলেও তো তাকে ধরতে হবে, প্লিজ আমাকে সাহায্য করো, আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। মার্টিন বলে, পুরনো ফাইল থেকেও তো সাহায্য পাওয়া যাবে। সাইদা বলে, কোনো ক্লুই পাইনি, এই জন্যই তোমার কাছে এসেছি, একবার নতুন কেসটার ফাইল দেখো। মার্টিন বেশ গাছাড়া জবাব দেয়, ওসব আমি অনেক আগেই ভুলে গেছি, আমি সবকিছু এখন উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। সাইদা তাচ্ছিল্য করে বলে, ও এটা তোমার নতুন ভাব তাই না? কোনো কিছু সমাধান করতে পারবে না জেনে পালিয়ে বেড়াচ্ছ? তুমি সবাইকে নিরাশ করেছো, জন, ডিপার্টমেন্ট, এমনকি আমাকেও। কথাটা শুনতেই মার্টিন হতবাক হয়ে যায়। ইমাম জনকে একটা বাক্স এনে দেয়। জন সেটা থেকে একটা কলম আর গুণদার দিয়ে স্কুটি ঠিক করে আবারও ফেরত দিয়ে হেলমেট পরে বের হতেই যাবে, তখনই ইমাম দৌড়ে এসে বলে, আমার হঠাৎ মনে পড়েছে ওই ট্রাঙ্কে এই কলমটাও ছিল। জন ভালো করে কলমটা দেখতে থাকে। ভাস্কর এসে সাইদাকে জানায় সিনহাকে পাওয়া যাচ্ছে না। সাইদা বুঝে যায় পুলিশের সামনে কথা বলতে সে হয়তো ভয় পাচ্ছে। তখনই সেখানে মার্টিন আসে। ছেলের চিন্তায় নিতার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মেয়ের জানায় কয়েক বছর আগে নিতার হার্টের অপারেশন হয়েছিল, সে বেশি টেনশন নিতে পারে না। সাইদা জলদি ডক্টরকে কল করতে বলে। মার্টিন জিজ্ঞেস করে, এনার স্বামী কোথায়? সাইদা জানায় সে আর্মিতে নর্থ ইস্টে থাকে, রওনা দিয়েছে, পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ভাস্কর জিজ্ঞেস করে, যদি কিডন্যাপার কল দেয়? সাইদা বলে, আমি নিতা হয়ে কথা বলবো, আর যদি কিডন্যাপার বুঝে যায় তাহলে এটা শিওর হয়ে যাব। সে এই পরিবারকে খুব ভালো করেই চেনে। সিনহা আঙিনায় একা দোলনায় বসেছিল। হঠাৎ ফোনের রিংটন বাজতেই সিনহা কল রিসিভ করতে গিয়ে দেখে কলটা তার ফোনে আসেনি। শব্দ শুনে দোলনা নিচে খেয়াল করতেই দেখে টেপ দিয়ে একটা মোবাইল আটকানো। সিনহা মোবাইল নিয়ে কলটা রিসিভ করে। জন বাসায় ফিরে কলমের পেছনে থাকা লোগো বোঝার জন্য কাগজে ধরে পেন্সিল দিয়ে কালি করে, কিন্তু কাজ হয় না। তাই স্টাম্পের কালি দিয়ে ছাপ দিতেই দেখতে পায় ওটা একটা হাঁসের লোগো। কিডন্যাপার ব্যস্ত রাস্তার পাশে এক পিসিও থেকে ল্যান্ডলাইনে কল দেয়। রেগে বলে, পুলিশকে কেন রেখেছো? যাই হোক, নাতিকে যদি জীবিত দেখতে চাও তাহলে কালকের মধ্যে 20 লাখ টাকা ম্যানেজ করো। সাইদা নিতা হয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিডন্যাপার তার আগে কল কেটে দেয়। এক্সাক্ট লোকেশন তো পায় না, কিন্তু আশেপাশের এরিয়ার সিগন্যাল পেয়ে যায়। সাইদা দ্রুত সব থানায় খবর পাঠাতে বলে। সিনহাকে খুঁজতে গিয়ে দোলনার উপরে সিনহার মোবাইল পাওয়া যায়। সাইদা বলে, টাকার কথা জানিয়ে দিও, আমি বাকি টিম নিয়ে যাচ্ছি আর তুমি এখানেই থাকো।
জন গুগলে সেই লোগো সার্চ করতে থাকে। ন্যান্সি এসে দেখে বলে, এটা তো আমার দেখা দেখা মনে হচ্ছে। ও হ্যাঁ, পিটারের জন্য তুমি যে জমি কিনতে চেয়েছিলে সেটার ডকুমেন্টসে এমন চিহ্নই দেখেছিলাম। জনের মনে পড়তেই ডকুমেন্টস খোঁজা শুরু করতেই ন্যান্সি জানায়, সব ডকুমেন্টস তো পিটার নিয়ে গেছে। জন তড়িঘড়ি করে ব্যাগ নিয়ে বের হতে হতে বলে, এবার অনেক ভালো একটা ক্লু পেয়েছি। ন্যান্সি বিরক্ত হয়ে বলে, এসব বন্ধ করো, অনেক হয়েছে, কবে শেষ হবে? জন বলে, আমাদের মেয়ের জন্য কিছু করতে পারিনি। ও যাওয়ার পর অ্যাঞ্জেলারও খেয়াল রাখতে পারেনি। আমি ওই মানুষটাকে খুঁজে বের করব যে আমাদের অ্যাঞ্জেলাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমি কথা দিচ্ছি, ওকে আমি খুঁজে বের করবই। পুলিশ ফোর্স এক পিসিও এরিয়াতে এসে চারপাশ সিল করে দেয়। ফিঙ্গারপ্রিন্ট সহ আরো যা পায় সেগুলো স্যাম্পল হিসাবে কালেক্ট করে। মার্টিন ঘুরে ঘুরে শুধুমাত্র সারিতার দিকেই তাকায়। জন ব্রোকারের কাছে গিয়ে লোগো দেখাতেই ব্রোকার জানায় ওটা সরকারি ভূমি অফিসের লোগো। জন সেখানে ঠিকানা নিয়ে নেয়। মার্টিন সারিতাকে বলে, কিডন্যাপার যখন কল দিয়েছিল পেছনে ট্রাফিকের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তোমরা যেখানে সিল করেছো সেখানে অমন কিছুই ছিল না। সারিতা বলে, সার্ভিস প্রোভাইডার তো ওখানেই দেখিয়েছে, দেখা যাক পিসিওতে পাওয়া সিগারেটের বার থেকে কি পাওয়া যায়। রাতের অন্ধকারে কালো হুডি পরা কিডন্যাপার গাড়ি চালাচ্ছে। ট্রাঙ্কের ভেতর থেকে রনি অনবরত চিৎকার করতে থাকে। পেছনে পুলিশের গাড়ি আসতে দেখে কিডন্যাপার মিউজিক জোরে দেয় যেন পুলিশ কোনো শব্দ না পায়। পুলিশের গাড়ি ওভারটেক করে চলে গেলে কিডন্যাপার গাড়ি সাইড করে ট্রাঙ্ক খুলেই রনির মুখ আর হাত বেঁধে দেয়। জন ভূমি অফিসে গিয়ে কলমটা দেখাতেই এক অফিসার জানায় এটা এক বড় বিল্ডার্স গিফট দিয়েছিল। 2006 থেকে 7 সালের কাহিনী। জন জিজ্ঞেস করে, তখন এখানে কতজন চাকরি করত, তাদের নাম আর ডিটেইলস কি পাওয়া যাবে? অফিসার বলে, তখন তো 2000-এর মতো লোক কাজ করত, বা তার বেশিও কাজ করতে পারে। আপনি অ্যাডমিনিস্ট্রেশন অফিসে যান। জন এসে অপেক্ষা করতে থাকে। খেয়াল করে এক বয়স্ক লোক তার মেয়ের বিয়ের জন্য টাকার দরকার, তাই জমির কাগজ ঠিক করাতে এসেছে, কিন্তু স্টাফ বলেছে 1 মাসের মতো সময় লাগবে। লোকটা হতাশ হয়ে চলে যাচ্ছিল, তখনই পিয়ন ডেকে বলে, ম্যানেজার আমার চাচা হয়, আপনি আমাকে বলেন কি লাগবে, কাজ করিয়ে দিব, শুধুমাত্র একটু চা পানির জন্য কিছু দিয়েন। তখনই জনকে ভেতরে ডাকা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শুনে বলে, এত পুরনো স্টাফদের ডিটেইলস চাচ্ছেন, তাও আবার নাকি কিডন্যাপিং এবং মার্ডার কেসের জন্য, কিন্তু পুলিশ তো এই ব্যাপারে আমাদেরকে কিছু জানায়নি। জন বোঝানোর চেষ্টা করে কিডন্যাপার এই 8 বছর ধরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করাটা অনেক জরুরি। অফিসার পুলিশের অনুমোদন ছাড়া কাজ করতে চায় না। জন বলে, আমি লিখিত নিয়ে আসতে পারি, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হবে, আপনি এখনই দিলে আমার অনেক উপকার হতো। অফিসার স্পষ্ট জানিয়ে দেয় সে পুলিশের অনুমোদন ছাড়া কিচ্ছু করবে না। 8 থেকে 9 বছর অপেক্ষা করতে পেরেছে, 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে পারবে। জন হতাশ হয়ে বের হওয়ার সময় পিয়নকে দেখে তার কাছে দাঁড়ায়। রাতে পিয়ন এক রেস্টুরেন্টে সব ডিটেলস বের করে এনে দেয়। এই কাজের পরিবর্তে জন পিয়নকে তার প্রাণপ্রিয় স্কুটিটা দিয়ে দেয়, কিন্তু হেলমেট দেয় না। পিয়ন খুশি মনে স্কুটি স্টার্ট করতে গেলেই সেটা আর অন হয় না। জন এসে তার স্টাইলে স্টার্ট দিতেই হেলমেটটাও দিয়ে দেয়। স্কুটি হারিয়ে জন পায়ে হেঁটেই বাসায় ফেরে। ন্যান্সিকে ওষুধ দিতেই ন্যান্সি জিজ্ঞেস করে, স্কুটির শব্দ পেলাম না কেন? জন মিথ্যা বলে যে স্কুটি গ্যারেজে দিয়ে দিয়েছে। এরপর সারা রাত বসে বসে সেই এমপ্লয়ি লিস্ট চেক করতে থাকে। সেখান থেকে কয়েকটা নাম শর্ট লিস্ট করে। জন ক্রিসমাসের দিন চার্চে এসে মার্টিনকে বলে, আজকে অ্যাঞ্জেলার 16তম জন্মদিন, আজকের দিনে ওর জন্ম হয়েছিল বলেই ওর নাম অ্যাঞ্জেলা রেখেছিলাম। মার্টিন জনের মনের শান্তির জন্য দোয়া করে। জন বলে, আমার দোয়া নয়, বরং সাহায্যের দরকার। লিস্ট বের করে বলে, এই লিস্টের ব্যক্তিগুলোর কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা চেক করতে, কারণ ল্যান্ড মেজারমেন্ট অফিসের লোকেরা ভালো করেই জানতো আমি পিটারের জন্য জমি কিনবো আর আমার কাছে অনেক টাকা আছে। পুলিশ কখনো এই দিকে নজরই দেয়নি। আমার সন্দেহ ওই অফিসের কেউ এসবের সাথে জড়িত। অ্যাঞ্জেলার মৃত্যুর পর এই লিস্টের লোকেরা ল্যান্ডের অফিসের চাকরি ছেড়ে দিয়েছিল। মার্টিন জনের কথাকে পাত্তাই দেয় না। জন তবুও অনেক অনুরোধ করে। তখনই একটা বাচ্চা মেয়ে আর তার বাবা একটা কার্ড নিয়ে এসে মার্টিনকে দিয়ে বলে, এটা আপনার জন্য বানিয়েছে। মার্টিন খুশি হয়ে মেয়েটার সাথে ভেতরে চলে যায়। কিডন্যাপার আবারও কল দিয়ে জিজ্ঞেস করে, বাচ্চা জীবিত আছে কিনা, প্রমাণ চাও। 3 মিনিটের মধ্যেই বাসার সামনে দিয়ে যাওয়া একটা ময়লার গাড়ি যাবে, সেখানে চেক করো। সারিতা হন্যে হয়ে সেখানে দৌড়ে যায়, যেমনটা অ্যাঞ্জেলার বেলায় জন করেছিল। ময়লার গাড়ির মধ্যে খুঁজতে খুঁজতে জনের হাত কেটে রক্ত পড়ে, তবুও জন থামে না। জন সেখানে অ্যাঞ্জেলার স্কুল ব্যাগ পায়। ব্যাগের ভেতরে ছিল অ্যাঞ্জেলার একটা ছবি, তার পেছনে একটা ময়লা দেওয়াল। জন তীব্র অসহায়ত্বে ব্যাগটা বুকে আঁকড়ে ধরে। মার্টিন জানায় সারিতার সন্দেহই সঠিক, কিডন্যাপার ফিরে এসেছে। এভাবেই সে তার কিডন্যাপিং এর প্রমাণ দিয়েছিল। সারিতা জিজ্ঞেস করে, তারপর কি হয়েছিল? মার্টিন ব্যাগে 20 লাখ টাকা ভর্তি করার সময় জনকে বলেছিল পিলারের কাছে রেখেই চলে এসো, পুলিশ পুরো স্টেশন ঘিরে রাখবে। জনের তখন বড্ড ভয় লাগে, কিডন্যাপার যদি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অ্যাঞ্জেলার কোনো ক্ষতি করে দেয়। মার্টিন
মার্টিন আশ্বস্ত করে কিচ্ছু হবে না। ন্যান্সি যাওয়ার আগে অন্তত একবার পিটারের সাথে কথা বলতে বলে, কারণ নিজের মেয়ের সম্পর্কে জানার অধিকার তারও আছে। কিন্তু জন বলে অ্যাঞ্জেলাকে ফিরিয়ে এনে তারপর জানাবো। আগে থেকে জানালে পিটার না জানি কিভাবে রিয়াক্ট করবে। জন স্টেশনে টাকা রাখতে আসতেই পুলিশ ফোর্স তাদের পজিশন নিয়ে নেয়। জন টাকা রেখে হাঁটা শুরু করতেই ট্রেন এসে দাঁড়ায়। ট্রেন থেকে অসংখ্য আর্মি নামে। ভিড় দেখে মার্টিন দৌড়ে আসতেই ভিড়ের মধ্যে আর্মি ড্রেস পরা কেউ একজন ব্যাগ পরিবর্তন করে আরেকটা ব্যাগ রেখে চলে যায়। মার্টিন ব্যাগ চেক করে দেখে টাকার ব্যাগ কিডন্যাপার নিয়ে গেছে। মার্টিন দ্রুত স্টেশন বন্ধ করে দিতে বলে, কিন্তু কিডন্যাপার তার আগেই বের হয়ে যায়। মার্টিন সাইতাকে বলে এসবে কোনো লাভ হবে না, ওকে ধরা এত সহজ না। সাইতা জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আবারও একই কাজ করবে? মার্টিন বাজি ধরে বলে আমি শিওর সে একই কাজ আবারও করবে। সাইতা বলে ইউনিফর্মে না থাকলেও তুমি কথা বলো একদম পুলিশের মতোই। এই বেশ ধরে তুমি কাকে ধোকা দিচ্ছ, উপরওয়ালাকে নাকি নিজেকে? তখনই কিডন্যাপারের কল আসে। কিডন্যাপার বলে পার্সেল গেছে সেটা দেখো। মার্টিন সাথে সাথেই নিচে আসে। পার্সেল খুলে দেখে আর্মির সেই একই রকম ব্যাগ, মানে কিডন্যাপার আবারও একই কাজ করতে যাচ্ছে। সাইতা জিজ্ঞেস করে স্টেশনের পর কি হয়েছিল। সেই ঘটনার পর এসপি মার্টিনকে ঝাড়ি দিয়ে বলে পুলিশের 20 লাখ টাকা তোমার জন্য হারিয়েছে। মার্টিন বলে টাকার সিরিয়াল নম্বর লিখে রাখা হয়েছে। এসপি জিজ্ঞেস করে তাহলে যতদিন না ওই কিডন্যাপার ওই টাকা খরচ করবে ততদিন আমরা চুপচাপ বসে থাকবো? এসপি বলে পুরো শহরে চেকপোস্ট বসিয়ে দাও, সব জায়গায় সিরিয়াল নাম্বার দিয়ে রাখো, কুকুর দিয়ে হলেও ওই টাকা খুঁজে বের করো। মার্টিন জনের বাসায় এখনো পাহারায় ফোর্স রাখতে চাইলে এসপি ধমক দিয়ে বলে কিডন্যাপার তো টাকা পেয়েই গেছে, তাহলে এখন কি সে ধন্যবাদ দিতে কল দিবে? যা বলছি তাই করো। এসপি চলে গেলেই মার্টিনের প্রচন্ড রাগ হয়। পেছনে ফিরে দেখে টিম চলে এসেছে, শুধুমাত্র রেকর্ডারটাই রেখে এসেছে। সেটা জানতেই মার্টিন দৌড়ে জনের বাসায় আসে। জনের বাসায় আবারও কল আসে। কল রিসিভ করতে কিডন্যাপার বলে তোমার আমাকে ধোকা দেওয়াটা উচিত হয়নি, পুলিশকে ডেকে ভালো করনি। জন তার ভুলের জন্য ক্ষমা চেয়ে কাকুতে মিনতি করে বলে এই জন্য সে যেন অ্যাঞ্জেলার কোনো ক্ষতি না করে। কিডন্যাপার বলে তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি বলেই অ্যাঞ্জেলার সাথে কথা বলিয়ে দেয়। অ্যাঞ্জেলার নানুর কাছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য চাইতেই কিডন্যাপার ফোন কেড়ে নিয়ে বলে টাকা কোথায় আনতে হবে সেটা বলে দিব। অ্যাঞ্জেলার প্রচন্ড রাগ হয়। গাড়ির ভিতরে থাকা সেই লোগোওয়ালা কলমটা সে হাতে তুলে নেয়। জন পিটারে রেখে যাওয়া জমি কেনার টাকাটা বের করে। ন্যান্সি পিটারকে একবার জানাতে বলে, কিন্তু জনের কাছে এত সময় নেই। ন্যান্সি মার্টিনকে জানাতে বললে জন বলে এসব ওদের জন্যই তো হয়েছে, এখন কি ওদের কাউকে এখানে দেখতে পাচ্ছ? সব দোষ ওদের কারণে আমি অ্যাঞ্জেলাকে পাইনি বলেই বেরিয়ে যায়। মার্টিন বাসায় এসে জিজ্ঞেস করে জন কোথায়। ন্যান্সি কিডন্যাপারের কল দেওয়ার কথা বলতেই মার্টিন রেকর্ডার চেক করে শোনে কিডন্যাপার বলেছে শহর থেকে বের হয়ে ডান দিকে একটা কাঁচা রাস্তা গেছে, সেখান থেকে সোজা জঙ্গলের রাস্তা ধরে কালিকাপুর 5 কিলোমিটারের সাইনবোর্ডের সামনে গিয়ে দাঁড়াতে। জন লোকেশনে পৌঁছে যায়। মার্টিন থানায় কল দিয়ে ব্যাকআপ টিম পাঠাতে বলে। ভাস্কর জানায় নিউ মার্কেটে মোবাইলের দোকানে চুরি হয়েছে, সবাই এখন সেখানেই যাচ্ছে। এসপি স্যার নিজে সেই দলের লিড করছে। মার্টিন এবার রেগে কল কেটে দেয়। কিডন্যাপার জনকে বলে ময়লা ফেলার কালো পলিথিন মাথায় পরে নিতে। জন সেটা পরে নিতেই কিডন্যাপার গাড়ি নিয়ে পাশ থেকে চলে যায়। জন অ্যাঞ্জেলার যেন কোনো ক্ষতি না হয় সেই ভয়ে জন একবারও তাকিয়ে দেখে না যে সেখানে কে আছে। কিছুক্ষণ পর মার্টিনও গাড়ি নিয়ে আসে। জনকে গাড়িতে পলি পরে বসে থাকতে দেখে হঠাৎ সামনে তাকালেই অবাক হয়ে যায়। এটাই সেই দৃশ্য যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। সাথে সাথে মার্টিনেরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সারিতা জিজ্ঞেস করে এরপর কি হয়েছিল। মার্টিন সেই বিষয়ে কিছু না বলেই বলে এবার ওকে আমরা ট্রেনের মধ্যেই ধরে ফেলবো, গতবার ভুল হয়ে গিয়েছিল। সারিতা বলে আমিও তোমার সাথেই থাকবো। মার্টিন জিজ্ঞেস করে তাহলে ব্যাগ নিয়ে কে যাবে। সারিতা বলে সেটা তো আসল মা মানে নিতা নিয়ে যাবে। মার্টিন আর সারিতা কিডন্যাপারের বলা স্টেশনে আগেই ট্রেনে উঠে তাকে খুঁজতে থাকে। হঠাৎ মার্টিন খেয়াল করে এক প্ল্যাটফর্মে একা এক লোক আর্মির ইউনিফর্মে বসে আছে। মার্টিন নামতে গেলেই লোকটা ট্রেনে উঠে পড়ে। মার্টিনও ট্রেনে উঠে সারিতাকে অ্যালার্ট করে দেয়। অপরদিকে নিতা ব্যাগ নিয়ে স্টেশনে আসে। পুলিশ ফোর্স তাদের পজিশন নিয়ে নেয়। ব্যাগে এবার ট্রাকার সেট করা। ট্রেন এসে স্টেশনে দাঁড়ায়। আর্মিরা নামা শুরু করে। সারিতা আর মার্টিন নামার চেষ্টা করে, কিন্তু সবাই নামছে বলে তারা ভিড়ে আটকে যায়। কিডন্যাপার এই সুযোগে ব্যাগ পরিবর্তন করে ফেলে। ভাস্কর ট্রাকারে দেখতে পায় ব্যাগ মুভ করছে, সাথে সাথেই টিমকে অ্যালার্ট করে দেয়। সারিতা প্ল্যাটফর্মে আসে আর মার্টিন রেল লাইনের মাঝে কিডন্যাপারকে খুঁজতে থাকে। কিডন্যাপার 1 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসে। সারিতা ব্যাগ চেক করে দেখে তার ভিতরে কাগজ ছাড়া কিছুই নেই। কিডন্যাপার এক ট্রেনের নিচে গিয়ে ট্রাকার বের করে রেল লাইনের উপরে রেখে চলে যায়। ট্রেন চালু হতেই ট্রাকারটা ভেঙে যায় আর সিগন্যাল হারিয়ে যায়। সারিতা সেটা জানতে পেরেই মার্টিনকে খবর দিলে মার্টিন খেয়াল করে এক আর্মি ব্যাগ নিয়ে ট্রেনে উঠছে। মার্টিন দ্রুত তার পিছু করে। খুঁজতে খুঁজতে খেয়াল করে
পরে লোকটা নিচে নেমে দৌড়াচ্ছে। লোকটা এক লাইন পার হয়ে দেয়াল টপকানোর সময় ব্যাগ ছুঁড়ে ফেলতে গিয়েও ফেলতে পারে না। মার্টিন আর সারিতা এসে তাকে চেপে ধরে। হ্যান্ডকাফ পরিয়ে কিডন্যাপারের চেহারা দেখে সারিতা আর মার্টিন হতবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ নয় বরং সিনহা নিজেই। তাহলে সিনহা নিজেই তার নাতনিকে কিডন্যাপ করেছে। সিনহাকে কাস্টাডিতে নেওয়া হলে সিনহা জানায় কিডন্যাপার কল দিয়ে তাকে এমন করতে বলেছিল। সারিতা হেসে বলে, আমি অনেকদিন ঠিকমতো ঘুমাই না, তাই আপনার কথা বুঝতে পারছি না, আরেকবার বলেন তো। সিনহা বলে, আমি জানি আমাকে কেন রিপিট করতে বলছেন, আমার কথায় কোনো ভুল থাকলে আমাকে ফাঁসাবেন, কিন্তু এমনটা হবে না, আমি বারবারই একই কথা বলবো। সারিতা জিজ্ঞেস করে, আপনি দেখে ইন্টারোগেশন সম্পর্কে অনেক ভালোই জানেন, সেটা কিভাবে? আচ্ছা বাদ দেন, আপনার স্টেটমেন্ট আমি লিখে নিচ্ছি। বলেই সারিতা কাগজ কলম নিয়ে এসে আবারও প্রথম থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সারিতা জিজ্ঞেস করে কল আসার পর কি হয়েছিল। সিনহা জানায় তাকে একটা লোকেশনে যেতে বলা হয়েছিল, তাই সিনহা কাউকে কিছু না জানিয়ে একা শহর থেকে দূরে পরিত্যক্ত এক ফ্যাক্টরিতে যায়। একটা গোডাউনের ভিতর থেকে রনির আহাজারির শব্দ শুনতে পায়। রনি আকুতি মিনতি করে বলছে, নানু আমাকে বাঁচাও। সিনহা গোডাউনের ভিতরে গিয়ে খুঁজতে খুঁজতে রনির মতো একটা পুতুলকে দেখে ভাবে সে পেয়ে গেছে, কিন্তু সেখানে পুতুল দেখে হতাশ হয়ে যায়। সিনহা যতগুলো ড্রাম ছিল সব হন্যে হয়ে খুঁজতে খুঁজতে একটা ড্রামের ভিতরে রনির ভয়েস রেকর্ড করা ক্যাসেট বাজতে দেখে। রেগে সিনহা ক্যাসেটটা ভেঙে ফেলে। রনির শোকে সিনহা কান্না করছিল। হঠাৎ গোডাউনের দরজা বন্ধ হয়ে যায়। সিনহা অনেকক্ষণ সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ আসে না। সিনহা জানে না সেখানে সে কতক্ষণ বন্ধ ছিল। সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছিল না। ক্লান্ত হয়ে সিনহা বসে পড়ে, তারপর ঘুমিয়ে যায়। হয়তো পরের দিন সকালে দরজা খুলে যায়। সূর্যের আলো দেখে সিনহা বেরিয়ে আসতেই গাড়িতে একটা চিরকুট পায়, যেখানে লেখা, ইউনিফর্ম পরে 30 মিনিটের মধ্যে লোকেশনে পৌঁছাও, না হলে তোমার নাতির জীবনের ঝুঁকি আছে। এই গল্প শোনার পর সারিতা অ্যাশট্রে এগিয়ে দেয়। সিনহা জিজ্ঞেস করে, এখানে কি সিগারেট অ্যালাউ করে? সারিতা মুচকি এসে বলে, না, কিন্তু অভিযোগ করার কেউ নেই। সিনহা তার পকেট থেকে সিগারেট বের করে। লাইটার না থাকায় সারিতা তার লাইটার দিয়ে ধরিয়ে দেয়। সিনহা বলে, বিশ্বাস করেন রনি এখনো কিডন্যাপারের কাছে আছে, আমার পেছনে সময় নষ্ট করবেন না, আপনারা এখনো রনিকে বাঁচাতে পারবেন। সারিতা জিজ্ঞেস করে, আপনার গাড়ি কোথায় আর মোবাইল কোথায়? সিনহা বলে, তা আমি জানি না, স্টেশনের বাইরে পার্ক করেছিলাম, আর মোবাইল হুগলি ব্রিজ ক্রস করার সময় বলেছিল আমার মোবাইলটা ফেলে দিতে। গাড়ির ডিকিতে একটা ব্যাগ আছে, ওটা স্টেশনে গিয়ে অদল বদল করতে হবে, তারপর ব্যাগটা দেওয়াল দিয়ে ওপারে ফেলতে হবে। সেটাই করতে যাচ্ছিলাম, তখনই আপনারা এসে ধরে ফেলেন। কিডন্যাপার বলেছিল ব্যাগ ফেলে দিতে, সফল হলে ওপারেই আমি রনিকে পেয়ে যাব। এটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। বলেই সিনহা কান্না শুরু করতেই সারিতা বলে, এসব কান্নাকাটি পরে করেন, আগে সিগারেট শেষ করেন, অন্য অফিসাররা আসতে পারে, তারা আমার মতো এত দয়ালু না। সিনহা সিগারেট রেখে দিলেই সারিতা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য সিগারেট বারটা নিয়ে যায়। মার্টিনকে জিজ্ঞেস করে, এবার খুশি তো? মার্টিন বলে, হ্যাঁ তোমার জন্য খুশি, কিন্তু কেন জানি না আমার মনে একটা খটকা লাগছে। সারিতা এবার রেগে দেয় হাঁটা। এদিকে জন নিজের মতো করে তদন্ত করছে, শর্টলিস্ট করা ব্যক্তিদের সাথে গিয়ে কথা বলে তথ্য সংগ্রহ করছে। একদিন এক ডাইমিলে এসে ম্যানেজারকে বলে, আমি এই মিল সম্পর্কে আর্টিকেল লিখছি, মালিক হরিপ্রকাশকে কোথায় পাবো? ম্যানেজার জানায় সে এখনো আসেনি। জন হরিপ্রকাশের অফিসে অপেক্ষা করার বাহানা নিয়ে সেখানে একা একা গিয়ে কাগজপত্র হাতাহাতি করতে থাকে। তখনই কেউ একজন এসে সেটা দেখে ফেলে। অপরদিকে সারিতা মার্টিনকে জানায় সিনহার বাসায় ওয়ারেন্ট পাওয়া গেছে, সিনহার বাসায় তল্লাশি করতে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। মার্টিন এবার রাজি হয়ে যায়। সিনহার বাসায় এসে নিতাকে জানালে নিতা বিশ্বাসই করতে চায় না তার বাবা এমনটা করতে পারে। সে তো রনিকে অনেক ভালোবাসে। নিতার স্বামী জিজ্ঞেস করে, আপনারা কি শিওর? আমি মানতে পারছি না, যদিও আমাকে অনেকে জানিয়েছে আপনারা আসার পর থেকেই নাকি বাবা উধাও হয়ে যায়। সারিতা নিতার স্বামীকে ডাইনিং এ নিয়ে এসে জিজ্ঞেস করে, আপনার শ্বশুর কেমন মানুষ ছিল? নিতার স্বামী জানায় শ্বশুরের সাথে তার তেমন একটা পরিচয় ছিল না, সে গলফ ক্লাবে কাজ করত, এইটুকুই জানি, বিয়ের সময়ও আসেনি। এরপর সে যখন এখানে এসে থাকা শুরু করে তখন নিতার স্বামী নর্থ ইস্টে পোস্টিং হয়ে চলে যায়, তাই সেভাবে কখনো কথাও হয়নি। ছুটিতে আসলে 2 থেকে 1 দিনের জন্য দেখা হতো। আর সিনহা যখন নিতাদের সাথে থাকতে চায় নিতার স্বামী মানা করেনি, কারণ নিতা একা থাকে। যদি নিতার বাবা তার সাথে থাকে তাহলে সে নিতা এবং রনির দেখাশোনা করতে পারবে। সারিতা জিজ্ঞেস করে, এই বাসা কি আপনার? নিতার স্বামী জানায় এটা তার পারিবারিক বাসা। সারিতা জিজ্ঞেস করে, বিয়ের আগে নিতারা কোথায় থাকতো? নিতার স্বামী জানায় বারাকপুরে ছোট একটা বাসা ছিল। সারিতার টিম নিয়ে সেই বাসায় তল্লাশি করতে আসে। পুরোনো বাসা, তাই ইলেকট্রিসিটির লাইন নেই। টর্চ নিয়ে বাড়ি সার্চ করতে থাকে। মাটির একটা দেওয়ালে অদ্ভুত কিছু খেয়াল করতেই সারিতাকে ডেকে দেখায়। দুজনেই বেশ অবাক হয়ে যায়। দেওয়ালের দাগ দেখে মনে হচ্ছে ওখানে কিছু একটা ছিল, সেটা সরানো হয়েছে। মার্টিন বলে, অ্যাঞ্জেলার ছবির ব্যাকগ্রাউন্ডে এমন দাগ ছিল, তাহলে অ্যাঞ্জেলাকেও এখানে আনা হয়েছিল।
ছিল। জনকে হরিপ্রকাশ কাগজপত্র ঘাটাঘাটি করতে দেখে ফেলতেই জন হরিকে সব খুলে বলে। হরি জিজ্ঞেস করে তার মানে বলতে চাচ্ছেন ভূমি জরিপ অফিসের কেউ এই কিডন্যাপিং এর সাথে জড়িত। জন বলে হ্যাঁ, কারণ ওখানকার স্টাফরাই জানতো আমি জমি কিনবো এবং আমার কাছে কত টাকা আছে। পুলিশ তখন এই ব্যাপারটা খেয়ালই করেনি, কিন্তু এখন আমার মাথায় কথাটা এসেছে। হরির কাছ থেকে তেমন কোনো তথ্য না পেয়ে জন বের হয়ে যেতে গেলেই হরি জিজ্ঞেস করে আপনি কি কুমারকে সন্দেহ করেননি? ওকে তো অফিস থেকে টাকা সরানোর এবং প্রতারণার দায়ী বের করে দেওয়া হয়েছিল। সারিতা কমিশনারকে জানায় সিনহা আগে সরকারি চাকরি করত, কিন্তু হঠাৎ একদিন চাকরি ছেড়ে দেয়, তাই পেনশনের টাকা পেত না। আর তার স্ত্রী মারা যাওয়ার আগে গ্রামের বাড়ি মেয়ের নামে করে গিয়েছিল, যেটা এখন নিতার স্বামী বিক্রি করতে চায়, কারণ ওই বাসার দেখাশোনা করার লোক নেই। বাসা বিক্রি হলেই সিনহার কাছে আর কিছুই থাকতো না, সে সম্পূর্ণ জামাইয়ের উপরে নির্ভর হয়ে পড়তো। আর তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো না, তাই আমার মনে হয় এই কিডন্যাপিং সিনহার একটা রিটায়ারমেন্ট প্ল্যান ছিল। তাছাড়া সিগারেটের বাটের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ হয়ে গেছে। আমার একটা অনুরোধ, রনিকে না পাওয়া পর্যন্ত মিডিয়াকে আপাতত কিছু বলার দরকার নেই। তাছাড়া সিনহার গাড়ি আমরা এখনো খুঁজছি। কমিশনার বলে দ্রুত খুঁজে বের করো, বেশিক্ষণ মিডিয়াকে আটকাতে পারবো না। সাইদা মার্টিনকে জানায় কমিশনার রনিকে খুঁজতে বলেছে, আবার মিডিয়াতে সিনহার গ্রেফতারের খবরও দেওয়া যাবে না। সাইদা মার্টিনের হাবভাব দেখে বুঝে যায় সে এখনো সিনহাকে অপরাধী মানতে নারাজ। মার্টিনকে জিজ্ঞেস করে সব প্রমাণ দেখার পরও বিশ্বাস কেন করতে চাচ্ছ না? মার্টিন পাল্টা জিজ্ঞেস করে কিডন্যাপার মানে সিনহা তোমার সাথে ফোনে কথা বলেছিল, তাহলে সে কেন বুঝতে পারলো না যে তুমি আসলে নিতা না? সাইদা বলে হয়তো ফোনে আমাদের ভয়েস একই রকম মনে হয়, অথবা লাইন ক্লিয়ার ছিল না। মার্টিন জিজ্ঞেস করে প্রত্যেকবারই কি লাইনের সমস্যা ছিল? সাইদা রেগে সিনহার কাছে জিজ্ঞেস করে রনি কোথায়? সিনহা বলে কতবার বলবো আমি জানি না, বলেছি তো এই কাজ আমি করিনি। সাইদা বলে দেখো তোমার মেয়ের হার্টের সমস্যা আছে, তা তো জানোই, সে তিলে তিলে কষ্ট পাচ্ছে, যতক্ষণ না রনিকে পাবে তার কষ্ট বাড়তেই থাকবে। তুমি আসলে কেমন বাবা? সিনহা তবুও বারবার একই কথা বলে যে সে রনিকে কিডন্যাপ করেনি। সাইদা বিরক্ত হয়ে বের হয়ে যায়। জন নির্জন এক এলাকায় এসে কুমারের বাসা খুঁজতে থাকে। এক বিল্ডিং এ দোতলায় উঠে জানালা দিয়ে উকি মেরে খেয়াল করে দেয়ালে সব আর্মিদের ছবি টাঙানো। আশেপাশে তাকাতেই লক্ষ্য করে সামনে একটা কিছু ঢাকা রয়েছে। জন গিয়ে কাভার সরাতেই দেখে সেই কালো ভ্যান গাড়ি। কিছুক্ষণ পর আর্মির প্যান্ট পরে এক লোক কুমারের বাসায় এসে দরজা খোলে। পেছন থেকে জন এসে কুমার বলে ডাকতেই লোকটা জনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। জনও এত সহজে তার পিছু ছাড়ে না। ট্রাম গ্যারেজের মধ্যে খুঁজতে খুঁজতে জন একটা তক্তা নিয়ে পেছন থেকে গিয়ে কুমারের মাথায় বাড়ি মেরে তাকে ঘায়েল করে ফেলে। ট্রামে নিয়ে জন কুমারকে সব জানাতেই কুমার বলে মুন্না এই শহরের অনেক বড় ড্রাগ ডিলার, আমার কাছে 50,000 টাকা পাবে। তুমি যেই সময়ের কথা বলছো তখন আমার ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে জেল হয়েছিল, আমি তো জেলে ছিলাম, তুমি চাইলে থানায় গিয়ে খোঁজ করতে পারো। জন গাড়ির কথা জিজ্ঞেস করলে কুমার বলে ওটা আমারই গাড়ি, তবে গাড়িটা ভাড়া দিতাম, বাসা শিফট করার সময় মানুষ আসবাবপত্র নেওয়ার জন্য নিয়ে যেত। জন জিজ্ঞেস করে তোমার বাসায় আর্মিদের ছবি কি করছে? কুমার জানায় তার পরিবারের প্রত্যেকটা জেনারেশনের কেউ না কেউ আর্মিতে ছিল, অনেক কোম্পানি আছে যারা রিটায়ার্ড আর্মিদের সিকিউরিটির কোম্পানিতে চাকরি দেয়। জন জিজ্ঞেস করে তুমি বাদেও কি ভূমি অফিসে আর কেউ ছিল যার পরিবারে কেউ এমন আর্মিতে চাকরি করত? কুমারের এত পুরনো কথা মনে আসে না। তখন জন ডায়েরিতে তার বানানো সেই লিস্ট দেখায়। মার্টিন সাইদাকে বোঝানোর চেষ্টা করে সিনহা হয়তো কিডন্যাপার না, কারণ রনিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো কিছু একটা মিস হচ্ছে। সাইদা বিরক্ত হয়ে বলে আর কিসের প্রমাণ লাগবে? গ্রামের বাড়ির দেওয়ালি তো সব বলে দিচ্ছে। মার্টিন রেগে বলে হলুদ দেওয়াল দেখে কিভাবে কাউকে সন্দেহ করতে পারো? ওটা তো যে কেউ রং করে দিতে পারে। যদি মেনেও নেই ওই বাসায় অ্যাঞ্জেলা এবং রনির ছবি তোলা হয়েছে, কিন্তু সিনহা তো বলল ওকে অন্য জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। আসল কিডন্যাপার তো বাচ্চাকে নিয়ে ওখানে গিয়ে ছবি তুলতেই পারে। সিনহা যদি আটকা থাকে তাহলে টাকার জন্য সে কল দিল কিভাবে? সাইদা বলে সিনহা তো মিথ্যা বলছে। মার্টিন সন্দেহ নজরে তাকিয়ে বলে যদি সে সত্যি বলে থাকে তাহলে কি হবে? কিডন্যাপার পিসিও থেকে কল দিয়েছিল, সেখানে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে, কিন্তু সিগারেটের বাট ফেলে দেয়। এই অবস্থায় কিডন্যাপার হয়তো খুব বোকামি করেছে, নয়তো খুব চালাকি। আর যদি সে গ্লোভস পরে থাকে তাহলে ফোন ক্লিয়ার করার দরকারটা কি ছিল? সাইদা এবার চিন্তায় পড়ে যায়। মার্টিন বলে সাধারণ পিসিওতে তুমি অনেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট পাবে, সেগুলো ম্যাচ করতে অনেক সময় লাগতো। আর সিনহাকে আমরা যখন গ্রেফতার করি সে ব্যাগ দেওয়ালের অপর দিকে ফেলার চেষ্টা করছিল, সে পুলিশ দেখার পরও এত রিস্ক কেন নিবে? দুইটা জিনিস হতে পারে, হয়তো তার সঙ্গী অপর পাশে দাঁড়িয়ে ছিল, অথবা তাকে এমনটা করার জন্য হুমকি দেওয়া হয়েছে। সাইদা বলে সঙ্গী থাকতে পারে, কিন্তু আটকে রেখে ধমকানোর থিওরিটা বুঝতে পারছি না। মার্টিন কিছু একটা চিন্তা করে বলে 8 বছর পর একই প্যাটার্নে কিডন্যাপ করলো, কিন্তু এবার আরো পারফেকশন দিয়ে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। জন কুমারের কাছ থেকে একজনের তথ্য পেয়ে আবারও বেরিয়ে পড়ে তদন্তের কাজে। এবার তার লিস্টের আর একজনের বাসায় আসে। এদিকে মার্টিন যায় সিনহাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেই গোডাউনে। জন বাসার সব জায়গা
ঘুরে ঘুরে ড্রয়ার থেকে একটা ফটো অ্যালবাম পায়। কিছু মেয়েদের কলেজ লাইফের ছবি, একটা মেয়ের হাসপাতালের বেডে শুয়ে হাসি মাখা মুখ। অপরদিকে মার্টিন খুঁজতে খুঁজতে সিনহার বলা সেই পুতুল দেখতে পায়। জন সিটি মেডিকেল হাসপাতালের কিছু রিপোর্ট পায়, সেখানে তারিখটাও 8 বছর আগের দেওয়া। আর মার্টিন ড্রাম সরাতে গিয়ে লক্ষ্য করে একটা সিডি পড়ে আছে। জন কাগজপত্র ঘাটাঘাটি করতে করতে ক্যাবিনেটের নিচে একটা ট্রাঙ্ক পেয়ে সেটা খুলতেই দেখে সেখানে আর্মিদের ক্যাপ, আর্মিদের গ্রুপ ফটো, একটা ব্যাগ, যেই ব্যাগে কিডন্যাপার টাকা পাঠাতে দিয়েছিল। মার্টিন এক সিডি প্লেয়ারের দোকানে গিয়ে সিডিটা প্লে করে। রনি বলছে, দাদু বাঁচাও। তার মানে সিনহা সত্য বলছিল। দোকানদার জানায় মেইন অডিও এটাই, কিন্তু এর ভেতরে হালকা একটা শব্দ ভেসে আসছে। মার্টিন ভালো করে শোনার জন্য হেডফোন পরে নেয়। কেউ একজন রনিকে শিখিয়ে দিচ্ছে, বলো দাদু বাঁচাও আর চিৎকার করো। মার্টিন ভয়েসটা শুনে কিডন্যাপারটা কে বুঝতে পেরে বলে, তাহলে এর জন্যই আমি এত বছর শান্তিতে ঘুমাতে পারিনি। এদিকে জন সেই বাসার ছোট একটা বাচ্চার ছবি আঁকানো দেখে সেটা সোজা করতে গিয়ে খেয়াল করে এতদিন ধরে পড়ে থাকায় সেখানে দাগ হয়ে গেছে, যেমনটা অ্যাঞ্জেলার ছবির পেছনে ছিল। জন আয়না সরিয়ে লক্ষ্য করে ঠিক একই রকমের দাগ, তার মানে অ্যাঞ্জেলাকে এখানেই রাখা হয়েছিল। সারিতা সিনহাকে নিয়ে টানতে টানতে উপচে পড়া মিডিয়ার ভিড়ের সামনে থেকে প্রিজন ভ্যানে তোলে। সিনহা চিৎকার করে বলতে থাকে, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? কিছুক্ষণ পর মার্টিন এসে সারিতাকে বলে, তুমি ভুল করছো, সিনহা সত্য বলছে। কিডন্যাপার যখন কল দিয়েছিল সে তখন গোডাউনে আটকে ছিল, তোমাকে তো আমি সিডিও দিয়েছি। সারিতা বলে, ওই সিডি তো সিনহা ইচ্ছা করে সেখানে রাখতে পারে, আর দ্বিতীয় ভয়েসটা সিনহারও হতে পারে। ভুল তুমি করছো, এই অপরাধ সিনহাই করেছে। মার্টিন জিজ্ঞেস করে, তাহলে রনি কোথায়? সব জায়গায় তোকে খুঁজেছো, সিনহা কিডন্যাপ করেছে মানলাম, তাহলে বাচ্চাকে কোথায় রেখেছে? সারিতা বলে, আমার মনে হয় সে বাচ্চাকে মেরে লাশ দাফন করে দিয়েছে। সিনহা ভালো করেই জানে লাশ না পেলে আমরা কিছুই করতে পারবো না, আর পেয়ে গেলে কিডন্যাপিং এবং মার্ডার দুইটার কেসই ফাইল হবে, তাই সে স্বীকার করছে না। মার্টিন বলে, তুমি ভুল করছো, অ্যাঞ্জেলার হত্যা কিডন্যাপার করেনি, তার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল। সারিতা অবাক হয়ে বলে, এটা তোমার কিংবা অ্যাঞ্জেলার কেস না, হয়তো ওই কিডন্যাপার অন্য কেউ ছিল, আমি ভুল ছিলাম। সিনহা এসব তথ্য হয়তো কোনো পুলিশ ফাইল থেকে পড়েছে, আমাদের কনফিউজ করার চেষ্টা করছে, দুইটা কেসকে গুলিয়ে ফেলো না। মার্টিন মানতেই চায় না যে সিনহাই কিডন্যাপার। সারিতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারিতা ভয়েস অ্যানালিস্টের রিপোর্ট দেখিয়ে বলে এটা সিনহার সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে। মার্টিন বিশ্বাস করতে না চাইলে সারিতা বলে, ভয়েস নোট ফিঙ্গারপ্রিন্টের মতোই হয়, এটাকে নকল করা যায় না। এত কিছুর পরও মার্টিনের মন মানতে নারাজ। বাসায় এসে মার্টিন বারবার রেকর্ডটা শুনতে থাকে। শুনতে শুনতে মার্টিন একটা ক্লু পায়, সেটা হলো গ্র্যান্ড চাইল্ড। মার্টিন তার অডিও অ্যানালিস্ট বন্ধুর কাছে এসে অ্যাঞ্জেলার ক্যাসেট খুঁজে বের করে সেটাও শোনে। যদি দুটা ভয়েস এক হয় তাহলে প্রমাণ করতে পারবে কিডন্যাপার একজনই। রাজু রেকর্ডিং শুনে বলে, কণ্ঠ বেশ ভারী আর বসা, বাকি সব শব্দ একদম ক্লিয়ার, তবে ব্যাকগ্রাউন্ডে সাইকেলের শব্দ স্পষ্ট। তাহলে মেইন অডিও এত ঝাপসা কেন? রনির কেসে সারিতার ভয়েসও ক্লিয়ার, কিন্তু কিডন্যাপারের ভয়েস মনে হচ্ছে মুখের সামনে কিছু একটা রেখে কথা বলছে। সে ফিল্টার ব্যবহার করলেও এত বাজে অবস্থা হবে না। শব্দ ক্লিয়ার করার জন্য রাজু সারা রাত লাগিয়ে দেয়। পাশে অবশ্য মার্টিন নাক ডেকে ঘুমাচ্ছে। রাজু তাকে ডেকে জানায় নতুন আর পুরাতন দুইটা রেকর্ডই সেম, অর্থাৎ কিডন্যাপার একই মানুষ। রাজু দুইটা অডিও একই সাথে প্লে করে, একদম হুবহু কথা, 1 সেকেন্ড আগে পিছিয়ে হয়নি। রাজু বলে, কিডন্যাপার এক কিনা সঠিক বলতে পারবো না, তবে অডিও কলটা একই, কারণ 8 বছর পর একই শব্দ একইভাবে কথার মাঝে বিরতি দিয়ে বলা অসম্ভব। মার্টিন আবারও অডিও চালু করতে বলে। অডিও চালু হওয়ার সাথে সাথেই একটা সুইচের শব্দ পাওয়া যায়। রাজু বলে, হয়তো অন্য কোনো ডিভাইসের সুইচ অন করেছে, পুরোনো কোনো ওয়াকম্যান হবে, যেটা অন করে সারিতাকে শোনানো হয়। কিন্তু আশেপাশের সব শব্দ ভিন্ন, কোয়ালিটিও ভিন্ন, কারণ রেকর্ডারটা পুরোনো হয়ে গেছে। হয়তো এজন্যই। রাজু জানায় টেপ স্টোর করে রাখলে সেটা একটুও নষ্ট হয় না, তবে বারবার প্লে করলে অনেকটা নষ্ট হয়ে যায়। মার্টিন এবার গোডাউনে বা সিডি দিয়ে বলে, দেখো তো কারোর সাথে আওয়াজটা ম্যাচ হচ্ছে কিনা। জন যেই বাসায় খোঁজ করতে গিয়েছে সেখানে কেউ একজন আসে। জন লক্ষ্য করে জানালায় একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে। কিডন্যাপার হতে পারে চিন্তা করে জন আস্তে করে একটা চাকু হাতে তুলে নেয়। রাজু ভয়েস মেসেজ পুরোনো টেপের সাথে একটা ভয়েস ম্যাচ হচ্ছে, কিন্তু সেটা কিডন্যাপারের না। সে সময় যে কল রিসিভ করেছিল এবং যে বর্তমানে রনিকে শেখাচ্ছে কিভাবে কথা বলতে হবে, এরা দুইজন একই মানুষ। তার মানে রনির কিডন্যাপার আর কেউ নয়, বরং জন নিজেই। মার্টিনের মনে পড়ে ন্যান্সি বলেছিল জন সবসময় রেকর্ডার শুনতেই থাকে, এই জন্যই হয়তো অডিওর কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে। মার্টিনের মনে পড়ে ক্রিসমাসের দিন একটা লিস্ট দিয়েছিল, কারোর ক্রিমিনাল রেকর্ড আছে কিনা চেক করতে বলেছিল, কিন্তু মার্টিন পাত্তা না দিয়ে সেটা তাকে চার্চে দেওয়া এক বাচ্চার কার্ডের মধ্যে রেখে দিয়েছিল। মার্টিন বাসায় গিয়ে তন্ন তন্ন করে কার্ডটা খুঁজতে থাকে। তোষকের নিচে একগাদা কাগজের মাঝে মার্টিন সেই কার্ডটা খুঁজে পায়। কার্ড থেকে লিস্ট বের করে দেখে সেখানে মনোহর সিনহার নাম আছে। তাহলে কি অ্যাঞ্জেলার কিডন্যাপার সিনহাই ছিল এবং সেই প্রতিশোধ নিতেই জন সিনহার নাতিকে
কিডন্যাপ করেছে। সেদিন সিনহা বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে দেখে জন তাকে অ্যাটাক করতেই যাবে, তখনই একটা গাড়ির শব্দ হয়। নিতা এবং রনি আসে। জন জানালার পর্দা সরিয়ে খেয়াল করে সিনহা নাতির সাথে কত হাসি খুশি সময় পার করছে, তাই চাকুটা রেখেই চলে যায়। জন এসব তদন্ত করে অনেক আগেই জেনে গিয়েছিল যে সিনহাই আসল অপরাধী, অর্থাৎ জনের যে তদন্ত পুলিশের রনির কেসের তদন্তের সাথে সাথে দেখানো হচ্ছিল সেটা অনেক আগেই হয়ে গিয়েছিল। সিনহাই আসল কিডন্যাপার জেনে জন অ্যাঞ্জেলার অপরাধীকে শাস্তি পাওয়ানোর জন্যই এমন মাস্টার প্ল্যান বানায়। মার্টিন জনের ফোন ট্রেস করে এক ঘাটে এসে দেখে কার্টুনের উপরে জন রনির সাথে ফুটবল খেলছে। জন মার্টিনকে দেখে হেসে বলে, আমি জানতাম তুমি আমাকে ঠিকই খুঁজে বের করবে। রনিকে রেডি হতে বলে কারণ মার্টিন তাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু রনি জানায় সে বাসায় যাবে না, জনের সাথে থেকে ফুটবল খেলবে। জনের কিছুই করার থাকে না। মার্টিন বলে, তুমি আগে থেকেই জেনে গিয়েছিলে সিনহাই কিডন্যাপার ছিল, এই জন্যই এসব প্ল্যান করেছো। জন বলে, আমি কিডন্যাপারকে খুঁজে বের করেছি, তুমি না। সেদিন ইমামবাড়া থেকে আসার পর তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি আমার খোঁজ চালিয়ে যাই, কারণ অ্যাঞ্জেলাকে তো আর আমি ছাড়তে পারবো না। খুঁজতে খুঁজতে কুমারের কাছ থেকে সিনহার নাম জানতে পারি, যে একমাত্র তার পরিবার সদস্যই আর্মিতে কাজ করত। সিনহার বাসায় গিয়ে দেওয়ালের দাগ দেখে বুঝে যাই অ্যাঞ্জেলা সেখানেই ছিল। সেদিন যদি সিনহাকে মেরে ফেলতাম তাহলে তো অ্যাঞ্জেলা ন্যায় বিচার পেত না, হয়তো আমি আমার বদলা পেতাম, কিন্তু ইনসাফ পেতাম না। তাই বুঝে শুনেই প্ল্যান করে এই কিডন্যাপিং এর গল্প শুরু করি। আমি জানতাম পুলিশ অবশ্যই তোমার কাছে যাবে। কিডন্যাপিংটা যেন প্রথমবারে কিডন্যাপিং এর মতো মনে হয় সেদিকে ভালো করে নজর দেই। স্কুল থেকে ফেরার সময় যে বাচ্চাকে ফলো করছিল সেটা আসলে জনই ছিল। তারপর থেকে জন রনি এবং সিনহার উপর নজর রাখা শুরু করে, বিশেষ করে রনির উপরে। রনির সাথে বন্ধুত্ব করে তাকে ফুটবলের বুট গিফট করে। সিনহাকে গোডাউন লোকেশনে ডেকে আটক করে রাখে এবং টাকার জন্য পিসিও ব্যবহারের সময় পুরনো রেকর্ড চালু করে পিসিওর ভিতরে সিনহার সিগারেটটা ইচ্ছা করে ফেলে দেয় যেন সেই ধরা পড়ে যায়। মার্টিন জিজ্ঞেস করে, এখন কি চাও, কি করবে? জন বলে, সিনহার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করো। মার্টিন বলে, তা সম্ভব না, আমি করতে পারবো না। জন অনুরোধ করে, এই কাজ যদি কেউ করতে পারে সেটা একমাত্র তুমিই পারবে, একবার দেখা করিয়ে দাও, তবেই তুমি রনিকে ফেরত দিতে পারবে। রনির কথা চিন্তা করে মার্টিনও রাজি হয়ে যায়। জেলে জন সিনহার সাথে দেখা করতে আসে। সিনহার সামনে বসে বলে, তুমি বাদে আরো একজন জানে আমার অ্যাঞ্জেলাকে কে কিডন্যাপ করেছিল, আর সেটা হলো আমি নিজেই। সেদিন যখন জন পলি দিয়ে মুখ ঢেকে বসেছিল, সিনহা এসে জঙ্গলের মাঝে গাড়ি দাঁড় করায়। ট্রাঙ্ক থেকে অ্যাঞ্জেলাকে নামাতে গেলে অ্যাঞ্জেলা সেই কলম দিয়ে সিনহার গলায় আঘাত করে। এরপর গভীর জঙ্গলের দিকে দৌড়ে পালায়। সিনহাও তার পিছু পিছু দৌড়ায়। এক পর্যায়ে অ্যাঞ্জেলা জঙ্গলের উঁচু জায়গা থেকে সোজা রাস্তার দিকে পড়তে থাকে। তখনই মার্টিনের গাড়ি জনের গাড়ি ক্রস করে। সামনে আচমকায় অ্যাঞ্জেলাকে পড়তে দেখে মার্টিন কোষে ব্রেক করতে গিয়ে অ্যাঞ্জেলার সাথে বাড়ি খেয়ে গাড়ি উল্টে যায়। শব্দ পেয়ে জন নিচে নেমে খেয়াল করে গাড়ির ভেতরে মার্টিন আহত হয়ে পড়ে আছে। জন সেদিকে এগোতে গেলেই মার্টিন লক্ষ্য করে কিডন্যাপার জনের গাড়ি থেকে টাকা নিয়ে পালাচ্ছে। জন হাঁটতে হাঁটতে অ্যাঞ্জেলার জুতায় হোঁচট খায়। পাশে তাকিয়ে দেখে তার অ্যাঞ্জেলার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। জন আর্তনাদ করে চিৎকার দিয়ে কান্না করেছিল। জন সিনহাকে বলে, সেদিন তুমি টাকা নিয়ে পালিয়েছিলে, কিন্তু তুমি শিওর ছিলে না অ্যাঞ্জেলা মারা গেছে নাকি, এই জন্য তুমি সমস্ত প্রমাণ সাথে করে নিয়ে যাও। রাস্তায় ইমামবাড়ার কবরস্থানের দেওয়ালের পাশের মাটিতে পুঁতে ফেলো। কুমারের গাড়ি ভাড়া নিয়ে ভালোই করেছো, কারণ তুমি জানতে এভাবে কেউ সরাসরি তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ ওই গাড়ি অনেকেই ভাড়া নেয়। কিন্তু একদিন তোমার ভাগ্য তোমার সাথে থাকাই ছেড়ে দেয়। জন পকেট থেকে কলমটা বের করে দেখিয়ে বলে, এই একটা কলমই আমাকে তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছে। সিনহা সব স্বীকার করে বলে, আমি ওকে মারতে চাইনি, আমি আমার মেয়ের অপারেশনের জন্য শুধুমাত্র টাকা চেয়েছিলাম। নিতার কাছে তখন বেশি সময় ছিল না, আর আমার কাছে টাকা ছিল না। তখন আমার পরিস্থিতি অমন ছিল না যে আমি ঠিক বেঠিকের বিচার করব। জন জিজ্ঞেস করে, 8 বছর পরও কি বুঝতে পারোনি তোমার কি করা উচিত? পুলিশ এখন ভাবছে তুমি রনিকে মেরে ফেলেছো, ওরা রনিকে আর খুঁজবেও না, কিন্তু তুমি কি চাও রনি সুস্থভাবে ফিরে আসুক? সিনহা স্বীকার করে নেয় সে অন্যায় করেছে, এখন কি করলে তার প্রায়শ্চিত্ত হবে। কিছুক্ষণ পর জন বেরিয়ে এসে মার্টিনকে জানায় সিনহা কনফেস করেছে। মার্টিন কমিশনারকে কল দিয়ে জানায় সিনহা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, 2টা কিডন্যাপিংই সে করেছে এবং রনির লোকেশনও দিয়ে দিয়েছে। সিনহাকে টেনে হিচড়ে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। জন ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকে। অবশেষে 8 বছর পর জন তার প্রতিশোধ নিতে পেরেছে, অ্যাঞ্জেলার সাথে ন্যায় করতে পেরেছে। এত বছর পর ন্যায় বিচার পেয়ে জন ন্যান্সিকে নিয়ে অ্যাঞ্জেলার কবরে আসে। মার্টিন রনির লোকেশনে আগেই পৌঁছায়, আর সারিতা পরে নিতা এবং তার স্বামীকে নিয়ে আসে রনির সাথে মিলিয়ে দিতে। রনি বাবা আর মাকে দেখে খুশিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মা ছেলেকে মিলিয়ে দিয়ে মার্টিন উধাও হয়ে যায়। মার্টিন এখন পাক্কা ফাদার হয়ে গেছে। শত শত মানুষ তার বক্তব্য শুনতে আসে। সারিতা, জন, ন্যান্সি, নিতা, রনি এবং রনির বাবা সবাই সেখানে এসেছে। রনি পেছনে ফিরে জনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। জনের মনে পড়ে যায় কিভাবে রনি
জনি জনকে বিশ্বাস করে তার সাথে হাসি খুশি ছবি তুলেছিল আর রেকর্ডিংও করেছিল। 8 বছর ধরে রোজ থানার চক্কর কাটা আর অপরাধীকে খুঁজে বেড়ানোর লড়াইয়ে জন ফাইনালি অ্যাঞ্জেলার অপরাধীর খোঁজ করতে পেরে তার আত্মাকে শান্তি দিতে পেরেছে। এটা ভাবতেই জনের চোখ ভিজে যায়। জন চোখের পানি মুছে শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে ন্যায় বিচার পাওয়ার যুদ্ধ এখানেই শেষ করে রওনা দেয় তার বাড়ির পথে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।